আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর্জেন্টিনা, ব্রাজিল এবং সাউথ আমেরিকা। যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, যারা দক্ষিণ আমেরিকা মহাদেশের 12টা স্বাধীন দেশ আছে, একটা পরাধীন দেশ আছে, এই দেশগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান, আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য। প্রথমে আসেন ব্রাজিল। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। আপনি যদি এখন পৃথিবীর ম্যাপটা হাতে নেন, আপনি দেখবেন দক্ষিণ আমেরিকা মহাদেশে যে 12টা দেশ আছে, এই দেশগুলোর মধ্যে সর্ববৃহত্তম আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় যে দেশ, সেই দেশটা হচ্ছে ব্রাজিল। শুধু তাই নয়, ব্রাজিল হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। আমরা আয়তনে সবচেয়ে বড় বড় পৃথিবীর যে দেশগুলো আছে, এই দেশগুলো যদি লিস্ট করি তাহলে দেখবো আয়তনে পৃথিবীর সর্ববৃহত্তম যে দেশ, সেই দেশের নাম হচ্ছে রাশিয়া। দ্বিতীয় বৃহত্তম যে দেশ আছে, সেই দেশের নাম হচ্ছে কানাডা। তৃতীয় হচ্ছে চায়না। চতুর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। আর পঞ্চম হচ্ছে এই ব্রাজিল। তাহলে ব্রাজিল হচ্ছে পৃথিবীর আয়তনের দিক দিয়ে পঞ্চম বৃহত্তম দেশ। ব্রাজিলের মুদ্রা নাম হচ্ছে রিয়াল। এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে। ব্রাজিলের মুদ্রার নাম কি? তাহলে উত্তর হবে ব্রাজিলের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে রিয়াল কথাটা যখন আমরা শুনি, মুদ্রার নাম রিয়াল, তখন আসলে আমাদের মনে পড়ে ওই যে মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের যে দেশগুলো আছে, এই দেশগুলোর কথা। কারণ কি, ওই মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। তারপরে হচ্ছে ইয়ামেন, মধ্যপ্রাচ্যের আরেকটা দেশ, ইয়ামেনের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। ওমানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। ওই যে ইরান আছে, ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। কাতারের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। তাহলে যখনই রিয়ালের কথা শুনি, তখনই মনে পড়ে ওই যে মধ্যপ্রাচ্যের দেশ। মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যের দেশ ছাড়াও পৃথিবীতে দুইটা দেশ আছে, যেই দুইটা দেশের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। তার একটা হচ্ছে এই যে ব্রাজিল, ব্রাজিলের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। আরেকটা দেশ হচ্ছে ওই যে আমাদের এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা দেশ আছে না, ওই যে ইন্দোসিন বলয়ের যে দেশ, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ওই কম্বোডিয়ার মুদ্রার নাম হচ্ছে রিয়াল। তাহলে আমরা দুইটা দেশের মুদ্রার নাম রিয়াল, এটা স্পেসিফিক ভালোভাবে স্পেশাল ভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে ব্রাজিলের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, আর হচ্ছে কম্বোডিয়ার মুদ্রার নাম হচ্ছে রিয়াল। আর যে মিডল ইস্টের কথা তো বললাম। এরপরে আসেন, এই ব্রাজিলে পর্তুগালের উপনিবেশ ছিল। তাহলে যদি কখনো প্রশ্ন আসে ব্রাজিলে কোন দেশের উপনিবেশ ছিল, তাহলে উত্তর হবে পর্তুগালের উপনিবেশ ছিল। উপনিবেশ থাকার ফলে কি হয়েছে, এই যে ব্রাজিলের যে মানুষগুলো আছে, এই মানুষগুলো সব ওই যে পর্তুগালের যে ভাষা, সেই ভাষায় কথা বলে। অর্থাৎ এই পর্তুগাল এই ব্রাজিলে আসার পরে ব্রাজিলের মানুষদেরকে হচ্ছে পর্তুগাল ভাষা শিখাইছে, এবং পর্তুগাল ভাষা শিখতে বলতে বাধ্য করছে। এজ এ রেজাল্ট ব্রাজিলের ভাষার নাম হচ্ছে পর্তুগিজ ভাষা। এখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, এই যে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের যে 12টা দেশ আছে, শুধু দক্ষিণ আমেরিকা মহাদেশ না, আমাদের আমেরিকা মহাদেশের যে দেশগুলো আছে, প্রায় ম্যাক্সিমাম দেশগুলোতে স্পেনের উপনিবেশ ছিল। এই ম্যাক্সিমাম দেশগুলোর ভাষা হচ্ছে স্প্যানিশ। আমাদের এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, সাউথ আমেরিকা মহাদেশ, এইখানে 9টা দেশ আছে। 9টা দেশের উপনিবেশ ছিল স্পেন, তাদের ভাষা ছিল স্প্যানিশ। সেগুলো কি কি? ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, ওই যে চিলি আছে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, এই 9টা দেশের উপনিবেশ ছিল স্পেন, এবং তাদের ভাষা হচ্ছে স্প্যানিশ। ব্যতিক্রম হচ্ছে 3টা স্বাধীন দেশ এবং হচ্ছে একটা পরাধীন দেশ। তাহলে 3টা স্বাধীন দেশ কোনটা, একটা পরাধীন দেশ কোনটা, সেটা নিয়ে আমরা 1 মিনিট কথা বলি। এই যে আমরা একটা জানলাম ব্রাজিল। ব্রাজিল হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল, ভাষা হচ্ছে পর্তুগিজ। ব্রাজিলের আপনি যদি ম্যাপ হাতে নেন, দেখবেন ব্রাজিলের ঠিক উপরে একটা দেশ আছে। এই দেশের নাম হচ্ছে ফ্রেঞ্চ গায়ানা। এই ফ্রেঞ্চ গায়ানা এটা কোনো স্বাধীন দেশ না, এটা হচ্ছে একটা পরাধীন দেশ। এখানে ফ্রান্সের উপনিবেশ আছে। এই ফ্রেঞ্চ গায়ানার মানুষ হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, ফ্রান্সের যে ভাষা আছে সে ভাষায় কথা বলে। ফ্রেঞ্চ গায়ানার পাশেই দেখবেন আরেকটা দেশ আছে, এটার নাম হচ্ছে সুরিনাম। আবার বলতেছি, সুরিনাম। এই সুরিনামে নেদারল্যান্ড আছে, নেদারল্যান্ডের উপনিবেশ ছিল। এই সুরিনামের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ডাচ গায়ানা। ওই নেদারল্যান্ডের মানুষকে কি বলে? ডাচ বলে। ঠিক এই কারণে সুরিনামে যেহেতু নেদারল্যান্ডের উপনিবেশ ছিল, এই নেদারল্যান্ডের আরেকটা নাম হচ্ছে ডাচ গায়ানা। এই সুরিনামের মানুষ যারা আছে, তারা ওই যে নেদারল্যান্ডের যে ভাষা, ডাচ ভাষা, ওই ডাচ ভাষায় কথা বলে। সুরিনামের উপরে দেখবেন আরেকটা দেশ আছে, তার নাম হচ্ছে গায়ানা। এই গায়ানাতে ব্রিটেন, যুক্তরাজ্যের উপনিবেশ ছিল। এজ এ রেজাল্ট কি, যুক্তরাজ্যের মানুষ যে ভাষায় কথা বলে, ইংরেজি ভাষায়, ঠিক
এই গায়ানার যে মানুষ আছে, এই গায়ানার মানুষগুলো হচ্ছে ইংরেজি ভাষায় কথা বলে। এই দক্ষিণ আমেরিকা মহাদেশে তাহলে 3টা গায়ানা আছে। একটা হচ্ছে ফ্রেঞ্চ গায়ানা, আর একটা হচ্ছে ডাচ গায়ানা যেটার নাম হচ্ছে সুরিনাম, আর একটা হচ্ছে ব্রিটিশ গায়ানা যেটা হচ্ছে গায়ানা নামে পরিচিত আর কি। এই দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ভাষার প্রশ্ন আসে যে হচ্ছে গায়ানার গায়ানার মানুষ কোন ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায় কথা বলে। সুরিনামের মানুষ নেদারল্যান্ড যেহেতু ছিল, কোন ভাষায় কথা বলে? ডাচ ভাষায় কথা বলে। ব্রাজিলে একটা জলপ্রপাত আছে, এই জলপ্রপাতের নাম হচ্ছে গোয়ারিয়া জলপ্রপাত। এটা হচ্ছে পানি পতনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত। তাইলে যদি কখনো প্রশ্ন আসে পানি পতনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটা, সেটা হচ্ছে গোয়ারিয়া জলপ্রপাত। এই গোয়ারিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ব্রাজিলে অবস্থিত। তাহলে একটা জিনিস এখানে মনে রাখি আমরা, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশে আরেকটা জলপ্রপাত আছে ভেনেজুয়েলাতে, সেটা হচ্ছে কি অ্যাঞ্জেলস জলপ্রপাত। পৃথিবীর সবচেয়ে উঁচা সর্বোচ্চ জলপ্রপাত যেটা আছে, সেই জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেলস জলপ্রপাত, যেটা কোথায় অবস্থিত? ভেনেজুয়েলাতে অবস্থিত। আচ্ছা, ওকে। এরপরে আমরা যে জিনিসটা জানবো, ব্রাজিলের দুইটা ঐতিহ্যবাহী জিনিস আছে, একটা হচ্ছে আমাজন বন আর একটা হচ্ছে অ্যামাজন নদী। আমরা এগুলোর নাম জানি। অ্যামাজন বন, এটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এই অ্যামাজন বনের 60% ব্রাজিলে অবস্থিত। আমরা জানি এই বড় বড় যে বন আছে, যে নদী আছে, এগুলো তো একটা দেশে থাকে না, অনেকগুলো দেশের মধ্যে থাকে। ঠিক এইরকম এই অ্যামাজন যে বনটা আছে, এই অ্যামাজন বন আমাদের যে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর যে সাইডটা আছে, উত্তর সাইডের 9টা দেশের মধ্যে বিস্তৃত। তবে এই অ্যামাজন বনের 60%ই ব্রাজিলে অবস্থিত। ওকে না? এরপরে আসে অ্যামাজন নদী। এই অ্যামাজন নদী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রশস্ততম নদী। তো প্রশস্ত হওয়ার ফলে কি হচ্ছে? সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। তাহলে পৃথিবীতে পানি প্রবাহের দিক দিয়ে সর্ববৃহত্তম যে নদী, সেই নদী হচ্ছে অ্যামাজন নদী। যদি কখনো প্রশ্ন আসে অ্যামাজন নদী কোথায় অবস্থিত, তাহলে কোথায় হবে? দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। অ্যামাজন নদীর বেশিরভাগ অংশ ব্রাজিলে অবস্থিত। পানি প্রবাহের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম নদী কোনটা? অ্যামাজন নদী। পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী কোনটা? অ্যামাজন নদী। এই অ্যামাজন নদীর উৎপত্তি কোথায় হয়েছে? এই দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম যে সাইডটা আছে, ওই যে চিলি, তারপরে হচ্ছে চিলির এই পাশে কি বলে পেরু, বলিভিয়া, ইকুয়েডর, এই যে দেশগুলো আছে, এই পুরা অংশটুকু জুড়েই একটা পর্বতমালা আছে। এই পর্বতমালার নাম হচ্ছে আন্দিস পর্বতমালা, আমরা সবাই জানি। তাহলে আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। এই আন্দিস পর্বতমালার সর্বোচ্চ যে শৃঙ্গের নাম হচ্ছে একাঙ্কাগুয়া। আন্দিস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে একাঙ্কাগুয়া। এই আন্দিস পর্বতমালা থেকেই আমাজন নদী উৎপত্তি হয়েছে। আমাজন নদী দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় 6টা দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। আমি আবার বলতেছি, আমাজন নদী উৎপত্তি লাভ করছে হচ্ছে আন্দিস পর্বতমালা থেকে। তো আন্দিস পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে এই আমাজন নদী পেরু, কলম্বিয়া, এরপরে বিভিন্ন দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে সর্বশেষ ব্রাজিলের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। আমাজন নদীর একটা বিশাল অংশ ব্রাজিলের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবাহিত হতে হতে ব্রাজিলের ভিতর দিয়ে একটা আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। তাহলে অনেক সময় প্রশ্ন আসে, আমাজন নদীর পতন স্থল কোথায়? আমাজন নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এই আমাজন নদীর উৎপত্তি ছিল আন্দিস পর্বতমালায়, পতন স্থল হচ্ছে আটলান্টিক মহাসাগর। তো এরপরে ব্রাজিল থেকে আরেকটা প্রশ্ন আমরা একটু মনে রাখতে পারি, এই যে আমরা কফি খাই, এই কফির কিন্তু প্রচুর উৎপাদন হয় এই ব্রাজিলে। এই হচ্ছে আমার ব্রাজিল সম্পর্কে মোটামুটি সব তথ্য। আমরা এই পর্যায়ে আর্জেন্টিনা সম্পর্কে আলোচনা করব। আর্জেন্টিনা, আমরা জানি আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আয়ার্স। আমরা যদি দক্ষিণ আমেরিকা মহাদেশের ম্যাপ দেখি, তাহলে দেখব দক্ষিণ আমেরিকা মহাদেশের যে 12টা দেশ আছে, এইখানে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে আর্জেন্টিনা। তাহলে প্রথম কোনটা? দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল, আর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে আর্জেন্টিনা। শুধু এখানে শেষ না, আর্জেন্টিনা হচ্ছে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। আর্জেন্টিনার যে মুদ্রা আছে, আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। যদি কখনো পরীক্ষায় আসে আর্জেন্টিনার মুদ্রার নাম কি, তাহলে উত্তর হবে পেসো। শুধু আর্জেন্টিনা না, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের আরো অনেকগুলো দেশে আছে যাদের মুদ্রার নাম হচ্ছে পেসো। এরপরে দেখেন স্পেন, আর্জেন্টিনাতে স্পেনের উপনিবেশ ছিল।
ওই যে আমরা ব্রাজিলের পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের এই দক্ষিণ আমেরিকা মহাদেশের 12টা যে স্বাধীন দেশ আছে, এই স্বাধীন দেশগুলোর মধ্যে 9টা দেশ আছে যেখানে উপনিবেশ ছিল স্পেন। সেগুলো কি? ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। এই যে 9টা দেশ আছে, এই 9টা দেশে স্পেনের উপনিবেশ ছিল। এবং রেজাল্ট কি তাতে? এই এই 9টা দেশের যে মানুষ আছে তারা স্প্যানিশ ভাষায় কথা বলে। স্পেনের যে ভাষা, সেই স্প্যানিশ ভাষায় এরা কথা বলে। তাহলে আর্জেন্টিনার ভাষার নাম হচ্ছে স্প্যানিশ। আর্জেন্টিনা কোন দেশের উপনিবেশ ছিল? আর্জেন্টিনা স্পেনের উপনিবেশ ছিল। এ পর্যায়ে আমরা আর্জেন্টিনার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ। এই ফকল্যান্ড হচ্ছে একটা দ্বীপ। এই দ্বীপটা দক্ষিণ আটলান্টিক মহাসাগর। আপনি এই ম্যাপটা যদি ধরেন, ম্যাপের মধ্যে দেখবেন ম্যাপের হচ্ছে একদম মানে দক্ষিণ দিকে আটলান্টিকের, আর্জেন্টিনার একদম নিচের দিকে একদম শেষ অংশে পূর্ব পাশে দেখবেন একটা দ্বীপ আছে। এই দ্বীপটাই হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। ঠিক আছে? এই দ্বীপটাকে আর্জেন্টিনার যারা আছে তারা হচ্ছে বলে মালভিনাস দ্বীপ। আর ইংল্যান্ডের যারা আছে, যুক্তরাজ্যের যারা আছে, তারা বলে ফকল্যান্ড দ্বীপ। এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে একটা দীর্ঘ দিনের দ্বন্দ্ব ছিল। অবশেষে 1982 সালে এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে একটা যুদ্ধ হয়। এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে যখন যুদ্ধ হয়, তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল মার্গারেট থ্যাচার। অনেক সময় প্রশ্ন আসে, যখন ফকল্যান্ড যুদ্ধ হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? মার্গারেট থ্যাচার। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে? 1982 সালে। তাহলে এই ফকল্যান্ড যুদ্ধটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা আর্জেন্টিনাতে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আর্জেন্টিনাতে একটা মরুভূমি আছে। এই মরুভূমির নাম হচ্ছে পাতাগোনিয়া মরুভূমি। এই মরুভূমি আসলে যখন মরুভূমি যখন থাকে তখন তো আসলে একটা দেশের মধ্যে থাকে না, কয়েকটা দেশের মধ্যে থাকে। এই পাতাগোনিয়া মরুভূমি আর্জেন্টিনা এবং চিলিতে অবস্থিত। তবে পাতাগোনিয়া মরুভূমির বেশিরভাগ অংশ সেটা হচ্ছে কোথায়? আর্জেন্টিনাতে অবস্থিত। আর্জেন্টিনার একজন বিখ্যাত একজন ব্যক্তি, একজন হচ্ছে বিপ্লবী কমরেড, তার নাম হচ্ছে চে গুয়েভারা। উনি হচ্ছে আর্জেন্টিনাতে জন্মগ্রহণ করে। উনি ছিলেন প্রচন্ড বিপ্লবী, সমাজতান্ত্রিক। উনি হচ্ছে কিউবাতে চলে যায়। কিউবাতে ওই যে ফিদেল কাস্ট্রো সেনাবাহিনীতে উনি যোগদান করে। কিউবাতে যে বিপ্লব হয়েছে 1959-এ, ওই বিপ্লবের অন্যতম একজন সেনানায়ক ছিল এই চে গুয়েভারা। কিউবাতে যখন বিপ্লব হয়ে যায়, বিপ্লব হওয়ার পরে ফিদেল কাস্ট্রো এই চে গুয়েভারাকে কিউবার একজন মন্ত্রী বানায়। কিন্তু এই চে গুয়েভারা বিপ্লবী মানুষ, উনি ওখান দিয়ে চলে আসে। উনি চলে যায় আবার বিপ্লব করার জন্য কঙ্গোতে চলে যায়। কঙ্গো থেকে উনি আবার ফেরত আসে এই আবার দক্ষিণ আমেরিকা মহাদেশের আরেকটা দেশ, নাম হচ্ছে বলিভিয়া। এই চে গুয়েভারা ওই বলিভিয়াতে গিয়ে হচ্ছে গেরিলা বাহিনী গঠন করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু দুঃখজনক, চে গুয়েভারা আমেরিকার যে সিআইএ আছে, এই সিআইএ এর কাছে বন্দী হয়ে যায় 1967-এ। 1967 সালে বন্দী হওয়ার পরে এই চে গুয়েভারা তখন হচ্ছে এই বলিভিয়াতে মারা যায়। ওনার অনেক আগে একজন বিপ্লবী মানুষ ছিল, ওনার নাম হচ্ছে সিমন বলিভার অথবা সাইমন বলিভার, আমরা যে নামেই বলি, সাইমন বলিভার। এই যে তখন হচ্ছে এই যে পুরা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ তখন স্পেনের উপরে বেশছিল। এই সিমন বলিভার পুরা দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীনতার জন্য উনি সংগ্রাম করেছে। উনি দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেনেজুয়েলা যে আছে তখন স্পেনের অধীনে ছিল, এই ভেনেজুয়েলার কারাকাসে উনি হচ্ছে এই সিমন বলিভার জন্মগ্রহণ করেন। এই সিমন বলিভার দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া এবং হচ্ছে পানামা যে আছে, এই সবগুলা দেশের স্বাধীনতার নায়ক ছিল সিমন বলিভার। এবং ওনার নামে হচ্ছে এই যে বলিভিয়ার নামকরণ করা হয়েছে। আমরা যখন দক্ষিণ আমেরিকার সম্পর্কে জানবো, শিখবো, তখন দক্ষিণ আমেরিকার সিমন বলিভার, চে গুয়েভারা এবং চে গুয়েভারের সাথে ওই যে ফিদেল কাস্ট্রো, কিউবা, এই তিনজন ব্যক্তির নাম আমরা সবসময় মনে রাখবো এবং এই তিনজন ব্যক্তির নাম সম্পর্কে আমরা অনেক অনেক বেশি কিছু জানবো। এই দক্ষিণ আমেরিকা মহাদেশে একটা সভ্যতা ছিল, এই সভ্যতার নাম হচ্ছে ইনকা সভ্যতা। এই ইনকা সভ্যতা এটা হচ্ছে পেরু কেন্দ্রিক। দক্ষিণ আমেরিকার কয়েকটা দেশেই পুরো দক্ষিণ আমেরিকার মধ্যে ছিল, তবে হচ্ছে এটা মেইনলি হচ্ছে পেরুতে ছিল। পেরুতে ইনকা সভ্যতা। এই পেরুতে ইনকা সভ্যতার একটা বিশাল নিদর্শন রয়ে গেছে। এটা হচ্ছে পেরুর মাচু পিছু। আমরা পড়ি, জেনেছি যে মাচু পিছু পাহাড়ের উপরে, আন্দিজ পর্বতমালার উপরে হচ্ছে মাচু পিছু তৈরি করেছে, পাহাড় কেটে কেটে বাড়ি তৈরি করেছে। এটা হচ্ছে যদি কখনো প্রশ্ন আসে ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, তাহলে ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকায় গড়ে উঠেছিল। মাচু পিছু কোথায় অবস্থিত? পেরুতে মাচু পিছু অবস্থিত। আর্জেন্টিনা সম্পর্কে আরেকটা তথ্য, এই যে আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন
একদম যুদ্ধের শেষ পর্যায়ে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, ঠিক এই সময় জাতিসংঘে এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য 3বার প্রস্তাব উত্থাপিত হয়। এই প্রস্তাবগুলোর মধ্যে 2বার প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র, এবং একবার যুদ্ধবিরোধী প্রস্তাব উত্থাপন করা হচ্ছে আর্জেন্টিনা। সেটা হচ্ছে 5 ডিসেম্বর 1971। 5 ডিসেম্বর 1971 সালে আর্জেন্টিনা এই যে আমাদের যে যুদ্ধ হচ্ছিল, এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা প্রস্তাব দেয়। যখন বাংলাদেশ চূড়ান্তভাবে স্বাধীন হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে 3বার প্রস্তাব হয়েছিল, তার একটা প্রস্তাব উত্থাপন করেছিল হচ্ছে আর্জেন্টিনা। এই হচ্ছে ওভারঅল আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে বিস্তারিত।